বলো, প্র্যাকটিস করেছো এখান থেকে কিছু? হ্যাঁ স্যার, করেছি। ওকে, চলো তাহলে স্টার্ট করছি। কি ধরনের সমস্যা হচ্ছে তোমাদের? থিওরি টাইপ কোশ্চেন না মানে এই চ্যাপ্টার থেকে কোনগুলো সমস্যা, মানে কোথায় আটকে যাচ্ছ? বলছি আগের চ্যাপ্টারে স্যার করাবেন না? হ্যাঁ, বেসিক্স করানো যায়, কোনো অসুবিধা নেই, বেসিক্স তো সোজা জিনিস। এই কোশ্চেনগুলো তো পারবে নাকি? দেখো কিছু বলছি আমি, এখান থেকেই করছি। দ্য ডায়ামিটার অফ অ্যান অ্যাটম, কি কি করেছো বলো? এটা তো মনে হয় একেরটা হবে। ওকে, 10⁻⁻10 মিটার, তাই তো? স্যার। স্যার হ্যাঁ। দ্য নাম্বার অফ কম্পাউন্ড আনলিমিটেড। আনলিমিটেড। হ্যাঁ, থাউজেন্ডসটা হবে না, অনেকে এটা মানে তোমার ওই ফিজিক্সের একটা বইতে লেখা আছে থাউজেন্ডস অফ পার্টিকেলস, স্যার থাউজেন্ডস। এটা আপনিও লিখেছিলেন স্যার। হ্যাঁ, তো এটা অ্যাকচুয়ালি আনলিমিটেড হবে। থাউজেন্ডস অফ পার্টিকেল বলতে কি বলো, থাউজেন্ডস অফ বলতে এখানে বোঝাচ্ছে থাউজেন্ডসেরও বেশি, এরকম ব্যাপারটা বোঝাচ্ছে। দ্য মাস অফ প্রোটন ইজ দ্য মানে ইজ ড্যাশ দ্য মাস অফ ইলেকট্রন। 1837 আর 1840 থাকে অনেক সময়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই 1800 এই সামথিং। ব্যাপারটা কি বলতে চেয়েছে স্যার? বলতে চেয়েছে মাস মানে ওজন, মাস অফ প্রোটন ইজ কত মাস অফ ইলেকট্রন, মানে প্রোটনের মাস ইলেকট্রনের মাসের থেকে কত বেশি, এত টাইমস বেশি। বোঝা গেল? আচ্ছা, এটা তো ভ্যালেন্স ইলেকট্রন হবে, আউটার অরবিট ইলেকট্রনকে ভ্যালেন্স ইলেকট্রন বলে। হ্যাঁ, দ্য মাস অফ এটা অরবিট, এটা ভ্যালেন্স ইলেকট্রন বলে। তাহলে ফ্রি ইলেকট্রন কাকে বলে? ফ্রি ইলেকট্রন স্যার ওই ভ্যালেন্স ইলেকট্রনকে মানে মানে বাইরে থেকে ওই ফোর্স দিকে যেটা মানে ফ্রি হয়ে যায় যে ইলেকট্রনটা। হ্যাঁ, স্যার লুজলি কালেক্টেড ইলেকট্রন। লুজলি কালেক্টেড ইলেকট্রনস, একদম। তার মানে যে ইলেকট্রনগুলো বাইরের কক্ষপথে লুজলি অ্যাটাচ থাকে থ্রু দ্য নিউক্লিয়াস, দ্যাট ইজ কল্ড আ ফ্রি ইলেকট্রন। ঠিক আছে? আর বাইরের কক্ষপথে ইলেকট্রন থাকা মানেই সেটাকে আমরা ভ্যালেন্স বলবো। তার সংখ্যার উপর ডিপেন্ড করে না, একটাও হতে পারে 100টাও হতে পারে। চলো নেক্সট। ইফ দ্য নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন অফ অ্যান অ্যাটম ইজ লেস দ্যান 4, দ্য সাবস্টেন্স ইজ ইউজুয়ালি কি হবে? এটা তো কন্ডাক্টর হবে, কন্ডাক্টর। কন্ডাক্টর। লেস দেন 4 কন্ডাক্টর, আর ইকুয়াল টু 4 হচ্ছে সেমিকন্ডাক্টর, আর হচ্ছে গ্রেটার দেন হচ্ছে ইনসুলেটর। একদম একদম, ইনসুলেটর। বাহ। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যাটম মোর দ্যান 4, মানে এটা হচ্ছে ইনসুলেটর হবে, তাই না? ইনসুলেটর। আর যদি এটা সেমিকন্ডাক্টর। সেমিকন্ডাক্টর, হ্যাঁ, সমান হলে 1 কুলম্ব অফ চার্জ ইকুয়ালস টু কি হবে? 6.25 ইনটু 10 টু দি পাওয়ার হ্যাঁ, এটা 10 টু দি পাওয়ার 8 এরকম হয় মনে রাখি আমি। 6.25 10 টু দি পাওয়ার 18। 6.25 ইন্টু 10 টু দি পাওয়ার 18, এটাই আমরা ছোটবেলা থেকে পড়ে এসেছি, বলো? হ্যাঁ, এই আবার পয়েন্ট এদিক ওদিক করে 16 আর এটা করে যাবে এক্স্যাক্টলি। 60। একেরটা হবে, একেরটা। একদম একেরটা হবে, একটু বুদ্ধি করে আনসারগুলো দিতে হবে, আর কিছু না। চলো নেক্সট। 1 সেন্টিমিটার, এটা পরে কি হবে? 1 মানে সেমি কিউব অফ কপার at room temperature has about কি হবে বলো? 1 সেন্টিমিটার কিউব অফ, এটা স্যার আমি খুব মানে পারিনি এটা। এটা অ্যাকচুয়ালি এগুলো এটা না পারার কিছু নেই, এগুলো হচ্ছে ডেটা টাইপ কোশ্চেন, কিছু ডেটা তোমাদেরকে মনে রাখতে হবে, এগুলো বুঝেছো?
তো মানে মনে থাকলে পারবে, নাহলে পারবে না, কোনো কনসেপ্ট নেই। এটা ওই 8.5 into 10 to the power 22 free electron. The electric current is due to the flow of কিসের জন্য? both positive and negative charge. ইলেকট্রিক কারেন্ট, হ্যাঁ, বোথ পজিটিভ অ্যান্ড নেগেটিভ চার্জ, ঠিক আছে। দেন ইএমএফ, স্যার এই কোশ্চেনটা স্যার যদি সেমিকন্ডাক্টরে ধরেন তাহলে হোলস আর ইলেকট্রনের জন্য ফ্লো হয়, হ্যাঁ, কিন্তু কন্ডাক্টরের জন্য স্যার ইলেকট্রনের জন্য ফ্লো হয়। এই বোথ পজিটিভ এন্ড নেগেটিভ চার্জ বলতে কি বোঝাতে চাই? মানে এটা কি সেমিকন্ডাক্টরের মধ্যে ফ্লোটা বোঝাতে চাইছে না কি? সেমিকন্ডাক্টর মানে কারেন্ট কেন ফ্লো করে এটাই বলতে চেয়েছে, ইলেকট্রিক কারেন্ট। আচ্ছা, কারেন্ট কেন, কিন্তু দেখবেন এরপরে আবার কোশ্চেন আসবে যে মেটালিক কন্ডাক্টরে অনলি ইলেকট্রনের জন্য ফ্লো, যেটা এ হয় মেটালের মধ্যে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এইটা যদি হয় স্যার বোথ পজিটিভ এন্ড নেগেটিভ চার্জ, তাহলে হওয়া উচিত সেমিকন্ডাক্টরের মধ্যে ইলেকট্রন এন্ড হোলস এর জন্য ইলেকট্রিক কারেন্ট ফ্লো হয় সেমিকন্ডাক্টরের মধ্যে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম। হ্যাঁ, এই জায়গাটায় একটা দুটো কোশ্চেন একটু গোলমাল আছে, এটা বলছি আমি, আসছি। ইএমএফ ইন এ সার্কিট, এটা কি হবে? পোটেনশিয়াল ডিফারেন্স মেইনটেইন। হ্যাঁ, মেইনটেইন পোটেনশিয়াল ডিফারেন্স, একদম। The electric current in a metallic conductor is due to the flow of ইলেকট্রন। এখানে স্যার ইলেকট্রন মেটালিক কন্ডাক্টর যেটা বলেছে, এটার কারণ কি? শুধু ইলেকট্রন কেন? কারণ স্যার মেটালিক কন্ডাক্টরে ইলেকট্রন থাকে, মেটালিক কন্ডাক্টরে ফ্রি ইলেকট্রন থাকে, আর এতে তো মেটালিক আর ফ্রি ইলেকট্রন দুটোই থাকে। হ্যাঁ, মেটালিক কন্ডাক্টরে আমাদের কি থাকে, আউটার অরবিটে যে ইলেকট্রন, ফ্রি ইলেকট্রন, সেই মুক্ত ইলেকট্রনের জন্যই অ্যাকচুয়ালি কারেন্টটা ফ্লো করে, তাই ইলেকট্রনস অনলি বলছে, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। পোটেনশিয়াল ডিফারেন্স হ্যাজ দ্য ইউনিট অফ, এটা স্যার এই W/Q, তাহলে V is কি হবে? চার্জ, পাওয়ার, এনার্জি। W is equal to D into Q, চার্জ, এনার্জি হবে, এনার্জি হবে, এনার্জি। হ্যাঁ, অ্যাকচুয়ালি ভোল্টেজ কিছুই না, পোটেনশিয়াল ডিফারেন্স বলতে ওই তো ভোল্টেজকে বোঝা যাচ্ছে। ভোল্টেজ কি ওয়ান টাইপ অফ এনার্জি না? শক্তি তো ওটা একটা, হ্যাঁ, যে শক্তির জন্য কারেন্ট ফ্লো করে। চলো নেক্সট, ইলেকট্রিক কারেন্ট স্যার ডেফিনেশনে পাওয়া যাবে স্যার, ডেফিনেশনে ওই যে স্যার একক একটা ইউনিট চার্জকে কোনো প্রজেক্টিভ ফিল্ডের মধ্যে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যেতে যে পরিমাণ কাজ করতে হয় সেটাকে, হ্যাঁ ওটাই বলে। একদম 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 একদম। ওটা অ্যাকচুয়ালি ওই দেখবে পোটেনশিয়াল ডিফারেন্স ইকুয়ালস টু ওয়ার্ক ডান বাই চার্জ। এই কিউটাকে যদি আমরা 1 কুলাম ধরি, ধরো 1 কুলাম ধরি, তখন পোটেনশিয়াল ডিফারেন্স ইকুয়ালস টু ওয়ার্ক ডান হচ্ছে। এইখানেই বলা হয় যে 1 কুলাম চার্জকে, ধরো এটা একটা কন্ডাক্টর, এটা এ পয়েন্ট, এটা বি, এটা কন্ডাক্টর, এই 1 কুলাম চার্জকে কোনো একটা কন্ডাক্টরের মধ্যে দিয়ে যদি আমাকে এ পয়েন্ট থেকে বি পয়েন্টে নিয়ে যেতে যে পরিমাণ কার্য করতে হবে, বাংলায় কার্য বা ওয়ার্ক ডান দরকার, দ্যাট ইজ কল্ড আ পোটেনশিয়াল ডিফারেন্স, তাই না? তো এই ডেফিনেশন থেকেই আসছে এগুলো, এগুলো সব পড়ানো আছে, পড়িয়েছি আমি। দেখো তারপরে ইলেকট্রিক কারেন্ট ইজ আ স্কেলার কোয়ান্টিটি। হ্যাঁ, অনেক বইতে দেখবে টেনসার কোয়ান্টিটি লেখা আছে, অ্যাকচুয়ালি টেনসার স্যার, কিন্তু আমার মতে টেনসারটা কিন্তু আমার মনে হয় না অ্যাপ্রোপ্রিয়েট। আমি দুটো এক্সাম্পল দিচ্ছি, ভালো করে দেখো। আমরা কি জানি, কারেন্ট ইকুয়ালস টু কিউ বাই টি, তাহলে চার্জ এটা একটা স্কেলার কোয়ান্টিটি, টাইম এটা একটা স্কেলার কোয়ান্টিটি। দুটো স্কেলার কোয়ান্টিটির রেশিও কোনোদিনও ভেক্টর হবে না, সিম্পল জিনিস। তাহলে এটা একটা কারণ। আরেকটা কারণ হচ্ছে, ধরো এখান থেকে কারেন্ট যাচ্ছে 3 অ্যাম্পিয়ার, এখান থেকে 1 অ্যাম্পিয়ার, তাহলে এখানে কত কারেন্ট যাবে? 4 অ্যাম্পিয়ার। তাহলে এই যে কারেন্টের যে অ্যাডিশনটা আমরা করলাম, এটা কি ভেক্টর অ্যাডিশন? না, এটা অ্যালজেব্রিক অ্যাডিশন।
তাহলে যেহেতু কারেন্ট ভেক্টর এডিশনকে মেনে চলে না, তাই কারেন্ট হচ্ছে একটা স্কেলার কোয়ান্টিটি। দাঁড়াও তো একটা ধূপকাঠি জ্বালাই, মশা। বেলঘড়িয়া হচ্ছে মশার আতুর ঘর, বুঝলে। চলো নেক্সট হচ্ছে কারেন্ট। A billion electron passes through a cross section of conductor এত এত সেকেন্ড, ক্রস সেকশন অফ, হ্যাঁ এত সেকেন্ড। দ্য কারেন্ট ইজ, কি করে করবে এটা? চার্জ ইকুয়াল টু n ইনটু e। বিলিয়ন মানে হচ্ছে 10 টু দি পাওয়ার 9। স্যার কিউ ইকুয়াল টু I/T করলে কিউটা স্যার বের করে নেব। হ্যাঁ, আমরা কি জানি ফর্মুলাটা কি হবে? আমরা I ইকুয়াল টু n ইকুয়াল টু I/T, কারেন্ট ইকুয়ালস টু কিউ বাই t। একদম। আর q ইজ ইকুয়াল টু স্যার n e। হ্যাঁ, n ইনটু e বাই t। এবার n বলে দিয়েছে 10 টু দি পাওয়ার 9 স্যার বিলিয়ন। এনটা কি নাম কি? এনটা হচ্ছে নাম্বারস অফ ইলেকট্রনস। হ্যাঁ, কতগুলো ইলেকট্রনস পাস হচ্ছে। তাহলে এখানে চার্জ অফ ইলেকট্রন এটা। হ্যাঁ, তাহলে বিলিয়নস অফ ইলেকট্রনস, বিলিয়নস মানে 10 টু দি পাওয়ার 9 ইনটু ইটা কি? চার্জ 1.67 10 টু দি পাওয়ার মাইনাস 19। 1.6 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 19। একদম। 1.6 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 11 উত্তর তো, কিন্তু এখানে নেই তো স্যার। 19 11 না। 11 কেন হবে বুঝলাম না। 1.6 না স্যার অ্যানসারটা বলছি 1.6 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 10 কুলম হবে। 11 হচ্ছে। দাঁড়াও 7 মাইনাস 7 কুলম হবে। 1.6 ইনটু 10 মাইনাস 7 অ্যাম্পিয়ার হবে স্যার। হ্যাঁ, দাঁড়াও 1 মিনিট। ও স্যার ঠিক আছে স্যার, আমার এইখান থেকে 9খানা চলে গেল, তাহলে থাকলো 10টা, আর এখান থেকে আরো 3টে চলে গেল, 7 হচ্ছে, ওইটাই তো বললাম। হ্যাঁ, 10 টু দি পাওয়ার মাইনাস 7 অ্যাম্পিয়ার এটা হবে। ঠিক আছে, এই জায়গাটা আমি আরেকবার বলে দিচ্ছি যারা জানো না তাদের জন্য। কিউ ইকুয়ালস টু এন ইন্টু ই। এনটা হচ্ছে কতগুলো ইলেকট্রন যাচ্ছে, ঠিক আছে। চলো নেক্সট এই কোশ্চেনটা। দ্য ইলেকট্রিক কারেন্ট ইন আ ডিসচার্জ টিউব কন্টেইন আ গ্যাস ইজ ডিউ টু, কিসের জন্য? ইলেকট্রনস অন পজিটিভ আয়নস বোথ নেগেটিভ এন্ড পজিটিভ আয়ন হবে। বোথ নেগেটিভ অ্যান্ড পজিটিভ আয়ন, তাই তো? বলছে দ্য ইলেকট্রিক কারেন্ট ইন আ ডিসচার্জ টিউব কন্টেইন আ গ্যাস ইজ ডিউ টু। আরেকটা হবে 4 ডি হবে, ডি। কেন স্যার আরেকটা হবে স্যার, আয়ন কারেন্ট ফ্লো করে। আয়নিক কারেন্ট ফ্লো করে, একদম। এবার তাহলে ইলেকট্রন, নেগেটিভ আর ইলেকট্রন এই দুটোর মধ্যে তফাৎ কি? স্যার আয়ন হচ্ছে কোনো একটা মৌল থেকে বা যৌগ থেকে যদি ইলেকট্রন বেরিয়ে যায় তাহলে যেটা হয় সেটা হচ্ছে আয়ন, সরি নেগেটিভ আয়ন। এবার যদি পজিটিভ আয়ন, আর যদি একটা ইলেকট্রন বেশি থাকে তাহলে সেটা নেগেটিভ আয়ন, সে আয়ন বোঝাচ্ছে এটাকে। হ্যাঁ একদম, এইটা হচ্ছে দেখো ইলেকট্রন আর নেগেটিভ আয়ন এই দুটোর মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাৎ, গুলিয়ে ফেললে হবে না কিন্তু, ঠিক আছে। এটা ইলেকট্রন অ্যান্ড পজিটিভ আয়ন হবে, এটা ইলেকট্রন অ্যান্ড পজিটিভ আয়ন। ভালো করে বোঝো, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন নেগেটিভ অ্যান্ড ইলেকট্রন, নেগেটিভ আয়ন অ্যান্ড ইলেকট্রন। ধরো এরকম আছে, সোডিয়াম দিয়ে বোঝাই। সোডিয়ামের অ্যাটমিক নাম্বার কত? 11। তার মানে এখানে আমাদের 11টা ইলেকট্রন আর 11টা প্রোটন আছে। এটা যোগ করলে 0, তার মানে এটা নর্মাল কন্ডিশনে নিউট্রাল পজিশনে আছে। এইবার কোনো কারণে যদি এইখান থেকে আমাদের এইখানে ধরো আমাদের কোনো কারণে একটা ইলেকট্রন অ্যাড হয়ে গেল, তাহলে এটা হয়ে গেল -11 আর এটা +11, সরি -12 আর প্লাস, তাহলে এটাকে যোগ করলে -1।
তখন এটাকে আমরা কি বলি Na মাইনাস, দ্যাট ইজ কল্ড আ নেগেটিভ আয়ন। আর ইলেকট্রন কি নেগেটিভ চার্জ, তাহলে আয়ন আর চার্জের মধ্যে তফাৎ আছে। চার্জটা কি, নেগেটিভ চার্জ পজিটিভ চার্জ জানো সবাই, এটার বলার কিছু নেই। তো এইখানে আনসারটা হবে ইলেকট্রন অ্যান্ড পজিটিভ আয়ন বোথ। ওকে, নেগেটিভ অ্যান্ড পজিটিভ আয়ন না, ইলেকট্রনস হবে। কারণ যদি দুটোই আয়ন থাকে তাহলে কোনোদিনও কারেন্ট ফ্লোই হবে না, ইলেকট্রনকে থাকতে হবে। একটা আয়নিক ফর্মে থাকবে, আরেকটা চার্জ ফর্মে থাকবে। নেক্সট হচ্ছে হাউ লং ডাজ ইট টেক 50 microcoulomb of charge to passes a point in a circuit if the current flow is 15 milliamps? বলো। এই তো স্যার ওটা হচ্ছে t is equal to টাইমটা জানতে চাইছো স্যার, t is equal to q by t স্যার। একদম একদম সোজা জিনিস, তাই না? তাহলে কিউ আমরা কি জানি, এই 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 ফর্মুলাটা মাথায় রাখবে, এখান থেকেই এসছে। I equals to q by t, q by i তো I equals to q by t নরমালি। তাহলে এখান থেকে বার করতে বললো কেন? এখানে হাউ লং ডাজ ইট টেক, কত সময় লাগবে, তাহলে I equals to q by t, t equals to তাহলে কি হচ্ছে q by i, তাই না? q by i। এবার q, এখানে আমাদের qটা কি, কুলাম মানে চার্জ বলে দিয়েছে 50 ইন্টু কত করব, 10 to the power -6। হ্যাঁ 10 to the power -6 ডিভাইডেড বাই মিলি করতে গেলে 15 ইন্টু 10 to the power -3। একদম, এগুলো কিন্তু খুব মাইনর জিনিস, খুব ভালো করে মনে রাখতে হবে। হ্যাঁ, তাহলে এইখানে আমাদের এটা -3 হয়ে গেল, এটা যদি উপরে চলে যায় -3, আর এটা 3 দিয়ে কাটলে 3 মানে 5 দিয়ে কাটলে এটা 10, তাহলে 10/3 মানে 3.33 ইন্টু 10 to the power -3, তাহলে এইটা আনসার। ওকে, চলো নেক্সট। এটা সোজা। The specific resistance of a Material. wire depend upon a মেটেরিয়াল। একদম খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা, একটা আমি অনেক পরীক্ষায় দেখেছি এটা। চলো নেক্সট। The quantity of a charge that will be transferred by a current flow of 10 ampere over a 1 hour period, এটাও সোজা। কি হবে? আচ্ছা q is equal to it, 10 অ্যাম্পিয়ার বলেছে, আর 1 আওয়ার 1 সেকেন্ডে করব, 3400 সেকেন্ড। তাহলে 34 ইনটু 10 to the power 3, তার 3.6 ইনটু 10 to the power 4 সেকেন্ড। তাহলে আমাদের চার্জ বের করতে বলেছে, তাহলে I ইন্টু টি, তাহলে কারেন্ট হচ্ছে 10 আর এটা 1 আওয়ার, এটাকে আমরা কি করতে হবে, সেকেন্ডে কনভার্ট, অ্যাম্পিয়ার আছে, এটাকে কিসে কনভার্ট করতে হবে, সেকেন্ড না সেকেন্ডে 3600 সেকেন্ড একদম। তাহলে এটা যা হবে, এবার দেখা যাক কি আছে আনসার। এই তো এটা দুইটা হবে, হ্যাঁ 3.6 ইন্টু 10 to the power 4, ঠিক আছে। ওকে, চলো নেক্সট কোশ্চেন। The resistance of a straight conductor is independent of কিসের উপর? ডি হবে স্যার, ডি মনে হচ্ছে। দাঁড়াও তো, রেজিস্ট্যান্স অফ স্ট্রেট কন্ডাক্টর আলাদাই তো, স্ট্রেট কন্ডাক্টর ইজ ইন্ডিপেন্ডেন্ট। এখানে একটু আমার একটু আছে মানে, হ্যাঁ স্ট্রেট কন্ডাক্টর জিনিসটা তো একটু আমারও কেমন লাগলো। এখানে স্ট্রেট কন্ডাক্টর স্যার মেটেরিয়ালের উপর ডিপেন্ড করবে। হ্যাঁ সে স্ট্রেট ক্রস সেকশন টেম্পারেচার, স্পেসিফিক রেজিস্ট্যান্সের টেম্পারেচারের উপর ডিপেন্ড করে। সেটাই তো। The resistance of a straight conductor is independent, ও মানে shape of cross section। ওকে, স্যার নির্ভর করে না, শেপের উপরে নির্ভর করে না, শেপের উপরে নির্ভর করে না, এটাই হবে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, হ্যাঁ শেপ অফ ক্রস সেকশন নির্ভর করে না বলেছে, এইটাই হ্যাঁ ইন্ডিপেন্ডেন্ট বলে দিয়েছে। এক্স্যাক্টলি এইটাই, আমারও এটা বুঝতে ভুল হয়েছে। ঠিক আছে, এটাই হবে।
A length of wire has a resistance of 6 ohm. The resistance of a wire of the same material 3 times as long and twice the cross section area will be. স্যার এখানে সেই ওই আর ইকুয়াল টু এন স্কোয়ার ওই সেই সূত্রটা পড়বে নাকি? কি বলেছে? স্যার এটাকে স্যার আমি দুভাবে করেছি স্যার, এটাকে এটা কি কোন বাইসেটটা তো হ্যাঁ হ্যাঁ স্যার 3 9 হ্যাঁ এটা তো আর আর স্যার আর ইনটু R2 আর প্রপোর্শনাল টু এল বাই এ ওরকম ভাবে করলেই হয়ে যাবে। না, এখানে কোশ্চেনটা ভালো করে আগে পড়ি আমরা। লেন্থ অফ ওয়্যার হ্যাজ এ রেজিস্ট্যান্স 6 ওহম। দ্য রেজিস্ট্যান্স অফ ওয়্যার অফ দ্য সেম ম্যাটেরিয়াল 3 টাইমস অ্যাজ লং অ্যান্ড টোয়াইস দ্য ক্রস সেকশন এরিয়া উইল বি। যদি মানে ক্রস সেকশন এরিয়াটাকে দ্বিগুণ করে লেন্থটাকে যদি 3 গুণ করা হয়, তাই তো, তাহলে তার রেজিস্ট্যান্স কত হবে? হ্যাঁ, এটার সঙ্গে কিন্তু এটার কোনো সম্পর্ক নেই, যেটা কালকে আমি পড়ালাম। ওই স্যার আর প্রপোর্শনাল টু এল বাই এ করে আমরা রোটা কনস্ট্যান্ট, এর কোনো সম্পর্ক নেই একদম। তাহলে এটা কিভাবে করব? এই ম্যাথটা কিভাবে করব দেখো, আমি একটু ডিটেলসে করে দেখাই। এই দুই দিয়ে গুণ করলে হয়ে যাবে। হ্যাঁ, তাও আমি একটু ডিটেলসে একবার একটু বলে দিই। হ্যাঁ, কারণ এই জায়গাগুলো থেকে কোশ্চেন পিক করে। তাহলে ধরো আমাকে R1 দিয়েছে রো, ইনকেস যদি কেউ ধরো ভুলে যাও বা কিছু, এভাবে করতে পারবে রো L1 A1, এটা ইনিশিয়াল রেজিস্ট্যান্স। এখন কি বলেছে? রো স্পেসিফিক রেজিস্ট্যান্স মনে রাখবে, কোনোদিনও চেঞ্জ হয় না, যা আছে তাই থাকে, ঠিক আছে? হ্যাঁ, এবার বলছে লেন্থ 3 টাইমস আর এরিয়া 2 টাইমস করা হয়েছে। তাহলে এদের মধ্যে রিলেশন কি হবে? তাহলে আমরা এরকম করে করব R1 বাই R2। এটা মনে রাখলে কি যে কোনো কোশ্চেন অ্যাটেন্ড করতে পারবে, বাট এগুলো টাইম কনজিউমিং আর কিছু। জন্য আমি বলি খুব বেশি স্যার টাইম নেয় না। হ্যাঁ, যাই হোক, এটা কেটে গেল। তাহলে এটাকে আমরা কিভাবে 2/3 লিখতে পারি? তাহলে R2 ইকুয়ালস টু কি হবে? R2 ইকুয়ালস টু 3/2 ইন্টু R1, তাই না? তাহলে 3 R1 ওরা কত? 6। তাহলে 9 ওহম। দিস ইজ দ্য অ্যাকচুয়াল প্রসেস টু ফাইন্ড দ্য দিস টাইপ অফ কোশ্চেন। ওকে, দেখো বুঝতে পারবে। ওকে, একদম সোজা জিনিস। চলো নেক্সট। স্যার বলো। ওটাকে স্যার একবারে 3L/2A করে দিলেও তো ওটাকে কমে দিলে একবারে হয়ে যাবে। আমি তো ফর্মুলাটা মুখস্থ রাখতে না বললাম, কারণ কত রকমের ফর্মুলা মুখস্থ রাখবে, যদি থাকে ভালো কথা, ইটস ওকে। আমি জাস্ট করে দেখালাম, সবার তার মনে থাকে না না। চলো, দ্য ড্রিপ ভেলোসিটি অফ আ ফ্রি ইলেকট্রন ইজ অফ দ্য অর্ডার অফ, এটা এই ডেটাটাই 10 to the power 5 মিটার বাস। হ্যাঁ, 10 to the power 5 মিটার পার সেকেন্ড। ওকে, এগুলো মনে রাখতে হবে, এগুলো মানে লজিকের কোনো ব্যাপার নেই, এগুলো হচ্ছে ডেটা টাইপ কোশ্চেন। ডেটা টাইপ মানে মুখস্থ রাখতে হবে। কন্ডাক্টিভিটি ইজ দ্য রেসিপ্রোকাল অফ, কার রেসিপ্রোকাল? রেজিস্টিভিটি। দ্য স্পেসিফিক রেজিস্ট্যান্স, মাইক বন্ধ করে কথা বলবে। দ্য স্পেসিফিক রেজিস্ট্যান্স অফ এ মেটালিক কন্ডাক্টর ড্যাশ উইথ রাইজ ইন টেম্পারেচার। বলো। ইনক্রিজ হবে। স্পেসিফিক রেজিস্ট্যান্স মানে আমাদের রেজিস্টিভিটি, তাই না? হ্যাঁ, তাহলে স্পেসিফিক রেজিস্ট্যান্স অফ মেটালিক কন্ডাক্টর, এটা তোমরা বলতে চাইছো ইনক্রিজ উইথ রাইজ ইন টেম্পারেচার। টেম্পারেচার বাড়লে ডেফিনেটলি, তার কারণ হচ্ছে R ইকুয়ালস টু রো L/A। তাহলে আমরা বলতে পারি R প্রপোর্শনাল রো। আমরা জানি আর এর সঙ্গে টেম্পারেচারের সম্পর্ক কি? ডাইরেক্টলি প্রপোর্শনাল। তাহলে টেম্পারেচার বাড়লে আর বাড়বে, আর বাড়লে রো বাড়বে, ঠিক আছে? সিম্পল জিনিস। The potential difference of an energy source
the potential difference of an energy source that provide 50 millijoule of energy for every microcoulomb of charge that flows in কি হবে flows is স্যার এনার্জি দিয়ে দিয়েছে স্যার, আর ওই ভি ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই কিউ, এটা যখন ওটা বললেন হ্যাঁ তাহলে স্যার, ডাব্লিউ work ইজ ইকুয়াল টু done ভি by ইনটু charge কিউ। করলে হবে। work done by 50 ওই তো এখনই বললাম না আমি পোটেনশিয়াল ডিফারেন্স ইকুয়ালস টু ওয়ার্ক ডান বাই চার্জ, এই যে ফর্মুলা এটা দিয়েই হবে তো, তাই না? তাহলে পোটেনশিয়াল ডিফারেন্স মানে ভোল্টেজ দেয়া আছে, পোটেনশিয়াল ডিফারেন্স অফ এনার্জি, দ্য পোটেনশিয়াল ডিফারেন্স অফ এনার্জি সোর্স দ্যাট প্রোভাইড এত মিলি জুল অফ এনার্জি ফর এভরি মাইক্রোকুলম্ব অফ চার্জ দ্যাট ফ্লো ইজ কত ভোল্টেজ। ওকে, তাহলে ইয়েটা কি করছো স্যার মানে 50 কেভি হচ্ছে। কি করে উপরে উপরে ডাব্লু স্যার ডাব্লিউ তো এনার্জি তো দিয়ে দিয়েছে, আর কিউ তো বলে দিয়েছে ডাব্লিউ এনার্জি বলে 15 ইনটু 10 টু দি পাওয়ার -3 -3 আর এটা আর এর 10 টু দি পাওয়ার আর 6 ওটা 10 টু দি পাওয়ার -6 10 to minus the 6, power হ্যাঁ। -6 একদম। 1 মাইক্রোকুলম্ব 50 এভরি। এখান থেকেই হয়ে যাবে। তাহলে এটা এটা যদি উপরে যায় তাহলে 10 to the power 3 দাঁড়াবে, মানে 50 ইন্টু 10 to the power 3, দ্যাট মিনস 50 কিলো ভোল্ট, তাই না? এটা উপরে চলে গেলে পজিটিভ হয়ে যাবে, তাহলে 50 কিলো ভোল্ট হচ্ছে। এটা কি আসছে 4 নম্বর? হ্যাঁ হ্যাঁ স্যার। ঠিক আছে। তারপরে ইনসুলেটর হ্যাভ ড্যাশ টেম্পারেচার কোফিশিয়েন্ট অফ রেজিস্ট্যান্স, নেগেটিভ। নেগেটিভ টেম্পারেচার কোফিশিয়েন্ট অফ রেজিস্ট্যান্স, একদম মনে রাখবে যে কন্ডাক্টরের জন্যই শুধু আর এর সম্পর্ক, ফর কন্ডাক্টর আর প্রপোর্শনাল টি হয়, আর ইনসুলেটর অ্যান্ড সেমি কন্ডাক্টরের জন্য আর প্রপোর্শনাল 1 টেম্পারেচার। ওকে, ইনভার্সলি প্রপোর্শনাল হয়, তার মানে টেম্পারেচার বাড়লে এখানে রেজিস্ট্যান্স কমে ইনসুলেটর এবং সেমি কন্ডাক্টরের জন্য। ওকে, then Eureka has dash temperature coefficient of resistance। জিরো। ইউরেকা কি জিনিস গো? হ্যাঁ, স্যার অ্যালয় টাইপের কিছু জিনিস একটা, এলা টাইপের বলতে মানে যে ম্যাঙ্গানিন কনসেন্ট্রাইন হ্যাঁ, যেরকম ওরকম আছে না। হ্যাঁ, সংকর ধাতু, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইউরেকা হ্যাজ ড্যাশ টেম্পারেচার কোফিশিয়েন্ট, এটা কি বলছো, জিরো টেম্পারেচার কোফিশিয়েন্ট, তাই তো? যে কোনো টাইপের স্যার অ্যালয়, যেমন ম্যাঙ্গানিন কনস্ট্যান্ট ইউরেকা, এগুলো তো জিরো। হ্যাঁ, এটা নিয়ার অ্যাবাউট জিরো, অলমোস্ট জিরো এরকম হয়। ম্যাঙ্গানিন, তারপরে কনস্ট্যান্টাইন, হ্যাঁ ঠিকই বলেছ। হোয়াট কোয়ান্টিটি অফ চার্জ মাস্ট বি ডেলিভার্ড বাই আ ব্যাটারি উইথ আ পোটেনশিয়াল ডিফারেন্স অফ 100 ভোল্ট টু ডু 50 জুলস অফ ওয়ার্ক? ওই সেম আমার ফর্মুলা দিয়েই হবে। কি হবে ফর্মুলা বলো? হ্যাঁ স্যার, পিডি ইকুয়াল টু ডব্লিউ বাই ভি। হ্যাঁ, এই পিডি ইকুয়াল টু ডব্লিউ বাই কিউ, আর ওই কিউটা ইকুয়াল টু ডব্লিউ বাই পিডি। একদম। তাহলে এখান থেকে আমাদেরকে বের করতে বলেছে ওরা, চার্জ বের করতে বলেছে নাকি? হ্যাঁ স্যার, 5 কুলম হচ্ছে 5C। পিডি তাহলে 500/100 5 হবে। বাহ, সোজা সোজা কোশ্চেন। চলো ওই পরেরটা করলে ভালো হবে। ঠিক আছে, কয়েকটা করি না। A pipe of aluminum wire is stretched to reduce its diameter of half of its original value. Its resistance will be কি হবে? এটা 16 টাইম হবে। 16 times. The pipe of aluminum wire is stretched, reduce its diameter of half. একদম দেখো, স্ট্রেচ বলেছে, ডায়ামিটার যদি হাফ হয় তাহলে লেন্থ কি হবে? ডাবল হবে, তাই না? লেন্থ যদি ডাবল হয় তাহলে কি হবে? ডায়ামিটার অফ দ্য হাফ অফ দ্য অরিজিনাল ভ্যালু, তাহলে লেন্থ ডবল হবে, তার মানে r2 ইকুয়ালস টু n স্কোয়ার ইন্টু r1 না? এই ফর্মুলায় তো আসছে। n টু দি পাওয়ার স্যার 4 হবে। n টু দি পাওয়ার 4 হবে কেন বলো তো?
স্যার আমি যেরকম ভাবে করেছি আমি সেটা বলি। স্যার আর ইজ ইকাল টু রো এল বাই এ, তো আমি উপর নিচে এ কে গুণ করেছি, তাহলে এল ইন্টু এস ওয়ান ভলিউমটা কনস্ট্যান্ট, তাহলে আমার আর প্রপোর্শনাল টু 1/a² হয়ে যাচ্ছে। না, আর ভুল হচ্ছে। আমি এরকম ভাবে করেছি, মানে আর এতটা এস জটিল জটিল কেন করছো? দেখো একদম সিম্পল ভাবে আমি তোমাকে বোঝাই। একটা চুইংগাম তুমি চেবোচ্ছ, এভাবে বোঝো। চুইংগামটা যদি তুমি এবার টানতে শুরু করো, যতটা লেন্থ বাড়বে তার ক্রস সেকশন এরিয়া ঠিক ততটাই কমবে, ঠিক কিনা? যে কোনো জিনিস, একটা রাবার ধরো টানছো, যতটা তুমি ডবল লেন্থ করবে ওর ক্রস সেকশন এরিয়া হাফ হয়ে যাবে, আগে যা ছিল। যদি লেন্থ ডবল হয় ক্রস সেকশন এরিয়া হাফ হয়ে যাবে। তাহলে এখানে কি বলেছে, ডায়ামিটারটা হাফ হয়ে যাচ্ছে, তাহলে ডেফিনেটলি লেন্থ কি হবে, ডবল হচ্ছে। আর কালকেই আমি এই জিনিসটা করালাম যে লেন্থ যদি ডবল হয় তাহলে রেজিস্ট্যান্স কি হবে, 4 টাইমস হবে, মানে n² মানে 2² হবে, ঠিক আছে? এটা 4 টাইমস হবে, সিম্পল। চলো নেক্সট। সেমিকন্ডাক্টর হ্যাভ ড্যাশ টেম্পারেচার। স্যার এর অ্যানসারটা একবার দেখবেন তো, 30 এর অ্যানসারটা স্যার কি দিয়েছে? 30 এর আনসারটা চার নম্বর দেয়া আছে। 4 নম্বরে কি ছিল? 16 টাইম। 16 টাইম। 16 টাইম তো হবে না, কি করে হয়? স্যার অ্যাকচুয়ালি ডায়ামিটার বলেছে তো, আপনি ওই রেডিয়াসের সঙ্গে করে দিচ্ছেন। ডায়ামিটার তো স্যার মানে πd²/4 হয়। ওকে, হ্যাঁ, এবার যদি আপনি করেন তাহলে দেখা যাবে আর প্রপোর্শনাল টু 1/d⁴ হয় যেটা। এবার নর্মালি আগেরটা যেমন করলেন ওরকম ভাবে করলে 16 টাইমই হয় এটা। ওকে ওকে, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। ডায়ামিটারের গল্পটা আছে, রিডিউস ইস ডায়ামিটার টু হাফ অফ ইটস অরিজিনাল ভ্যালু। দাঁড়াও 1 মিনিট। বুঝতে পেরেছি। তুমি কি বললে একবার বলো তো, একটু লিখি আমি। তুমি বলতে চাইছো আমি প্রথমটা আমি একটু ডিটেলস, হ্যাঁ L/A, এবার উভয় পক্ষকে স্যার উপর নিচে এ দিয়ে গুণ করলে আমি একটা ভলিউমটা কনস্ট্যান্ট করতে চাইছি আর কি। ওকে, যে কোনো এর ভলিউম তো কনস্ট্যান্ট স্যার। হ্যাঁ ভলিউম তাহলে উপর এটা উপরটা এ দিয়ে গুণ করলে স্যার উপরটা ভি হয়ে যাবে, v/a² হয়ে যাবে। হ্যাঁ তাহলে হ্যাঁ তাহলে a² কে যদি আপনি এ করেন তাহলে আমার কি a মানে হচ্ছে πr², একটা সিলিন্ডার এতে হ্যাঁ πr²। এবার 8টাকে যদি আপনি ভাঙেন তাহলে πd²/4ই হয় আমাদের, হ্যাঁ বাই তার স্কোয়ার। তাহলে আমার তো পাই কনস্ট্যান্ট, রো কনস্ট্যান্ট, সব কনস্ট্যান্ট, তাহলে আর প্রপোর্শনাল টু 1/d⁴ হচ্ছে। ওকে, d⁴, হ্যাঁ হ্যাঁ, তাহলে এবার আপনি r1/r2 করে এরকম করে করতে পারেন। আর যদি হ্যাঁ এই করতে বুঝতে পেরেছি। তাহলে 2⁴ মানে ওইখান থেকে 16 আসছে, তাই তো? 16 আসছে, হ্যাঁ ঠিক 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 ঠিক, ভুল হয়ে গেল আমারই। ঠিক আছে। সেমিকন্ডাক্টর হ্যাভ আ ড্যাশ টেম্পারেচার কোফিশিয়েন্ট অফ রেজিস্ট্যান্স। বললেন স্যার নেগেটিভ। ও হ্যাঁ, এটা তো হয়ে গেল টাইমস। দ্য টেম্পারেচার, এটা বলো। স্যার বলছে ডায়ামিটার যদি রিডিউস হাফ হয় তাহলে নিচে রেডিয়াসও রিডিউস হাফ হবে। ডায়ামিটার যদি, হ্যাঁ ডেফিনেটলি ডায়ামিটার যদি আমাদের হাফ হয়ে যায় তাহলে রেডিয়াসও হাফ হবে, ঠিক একদম। স্যার অ্যাকচুয়ালি অ্যানসার তো 8 টাইমস হওয়ার কথা। কেন? কারণ স্যার আগে যদি রেজিস্টার আর রেডিয়াস যদি r থাকে, হ্যাঁ এখন r/2 হবে। হ্যাঁ, তাহলে যদি স্কোয়ার করি তাহলে r²/4 হবে। ডায়ামিটার হাফ হলে রেডিয়াস হাফ হবে কি করে, সেটাই তো আমি বুঝলাম না। এত জটিলে যাওয়ারই দরকার নেই, ভালো করে বোঝো। এইখানে এরিয়া ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি, πr²। এবার এই r²টাকে আমরা d/2 লিখতে পারি, তাই না? দিয়ে এইখান থেকে এটাকে d1 করো। এবার কি বলেছে যে এটাকে যদি ডায়ামিটার যদি আমাদের হাফ হয়ে যায়,
তাই তো, মানে এই জিনিসটাকে আমরা এরকম লিখতে পারি, ঠিক আছে, d1 স্কোয়ার বাই 4। তাহলে প্রথম ইকুয়েশনটা r1 ইকুয়ালস টু রো l1 বাই পাই ইন্টু d1 স্কোয়ার বাই 4 লিখতে পারি, কোনো অসুবিধা নেই। দেন r2 তে কি বলেছে, স্পেসিফিক রেজিস্ট্যান্স সেম থাকবে, এখানে লেন্থের কোনো পরিবর্তন হবে? লেন্থের তো পরিবর্তন হবে, ওই জন্য স্যার ভলিউমটাকে কনস্ট্যান্ট করে নিতে চাইছি। লেন্থে আপনি হ্যাঁ ডায়ামিটারকে যদি ছোট বড় করেন বা রেডিয়াসকে ছোট বড়, লেন্থে তো পরিবর্তন হবে, ওই জন্য স্যার ভলিউমটা কনস্ট্যান্ট। এইবার মানে এইখানে লেন্থের পরিবর্তন কতটা হবে বলো আগে? তাহলে ওই জন্য ডায়ামিটারকে, তখন শোনো, ডায়ামিটারকে যদি আমরা হাফ করি তাহলে লেন্থের পরিবর্তন কি হবে? 4 গুণ হবে কি না? হবে না? হ্যাঁ স্যার 4L হবে, ঠিক বলেছেন আপনি। হ্যাঁ 4l1 হবে। তাহলে এবার তুমি এখানে পাই ইন্টু, এবার ও এটা a1ই হতো, এই জিনিসটা এখানে আসতো তাই না? আগে তো a1ই ছিল, ওটা a/4 হয়ে যাবে তখন। এটা a1ই হবে আর এইটা হবে আমাদের এটা a/4। a1 স্কোয়ার বাই 4, তাই তো? 4 হ্যাঁ স্যার। এইটা যদি এবার উপরে ঠিক উঠে আছে। যায় 4 4 16 হয়ে যাচ্ছে, বুঝলে? হ্যাঁ স্যার ব্যাস। এবার ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, চলো। আরে হয় ওটা মাঝে মধ্যে কনফিউশন, নো প্রবলেম। চলো নেক্সট হচ্ছে স্যার এই কোশ্চেনটা ভালো কোশ্চেন দিয়েছে, কোনটা? এই যে 16 টাইম যেটা হলো, ও হ্যাঁ অবশ্যই অবশ্যই। এটা শর্ট অনেকে ভুল করে দেবে। হ্যাঁ হ্যাঁ ভুল করার সম্ভাবনা অনেক, আমি ভুল করতাম, আমি হলে 4ই করে আসতাম, তুমি বললে বলে আমি পরে ভাবলাম ব্যাপারটা, বুঝলে? চলো, the thermal speed of electron is of the order of কত হচ্ছে? থার্মাল স্পিড ডেটা টাইপ কোশ্চেন, এগুলো ডেটা টাইপ কোশ্চেন, হ্যাঁ মুখস্থ রাখতে পারলে ভালো, নাহলে কিছু করার নেই, ছেড়ে আসতে হবে। 10 to the power 6, 10 to the power 6। ওকে, নেক্সট হচ্ছে Constantan wire is used for making standard resistor because it has কি হবে? এটা স্যার কনস্ট্যান্ট, ওই যে আপনি বললেন স্মল টেম্পারেচার কোএফিসিয়েন্ট, যেটা একটু নেগলিজেবল। স্মল টেম্পারেচার কোফিসিয়েন্ট অফ, মানে নেগলিজিবলের কাছাকাছি, জিরো হয় না এক্স্যাক্টলি, অল্প সামান্য। নেগলিজিবল স্মল টেম্পারেচার কোফিসিয়েন্ট অফ রেজিস্ট্যান্স, এই কথাটার মানেটা কি অ্যাকচুয়ালি? মানে টেম্পারেচারের পরিবর্তনের সঙ্গে রেজিস্ট্যান্সের পরিবর্তনটা খুবই কম হয়, দ্যাট ইজ কল্ড আ নেগলিজিবল স্মল টেম্পারেচার কোফিসিয়েন্ট অফ রেজিস্ট্যান্স, এইটাই মিনিং। The resistance of a material 2 meter long and 2 meter square or area of cross section is এত, its specific resistance will be, specific resistance কি হবে? ওই তো RA/L। একদম, তাহলে স্পেসিফিক রেজিস্ট্যান্স ইকুয়ালস টু RA/L, এবার জাস্ট ভ্যালুগুলো বসালেই আনসার। 1.6 ইন্টু 10 to the power -8 ওহম ইন্টু, দেন হচ্ছে এখানে আর এ এরিয়া লং, এটা রেজিস্ট্যান্স অফ ম্যাটেরিয়াল এত মিটার লং অ্যান্ড এত মিটার স্কোয়ার এরিয়া, ও ডাইরেক্ট এরিয়া দেয়া আছে। এই ধরনের কোশ্চেনগুলোতে দেখবে ডাইরেক্ট এরিয়া দেয় না, কখনো ডায়ামিটার দেয়, কখনো রেডিয়াস দেয়, তখন পাই আর স্কোয়ার করে ওগুলো বের করতে হয়, তাই তো? দেখেছো তো ওই ধরনের প্রবলেম? এখানে যেমন তোমাকে মিটার স্কোয়ারে এরিয়া দিয়ে দিল, এবার এরকমও তো বলতে পারতো যে কন্ডাক্টরটার রেডিয়াস বা ডায়ামিটার দেয়া আছে ধরো 0.2 মিলিমিটার, তাহলে সেক্ষেত্রে তখন কি করবে? পাই আর স্কোয়ার করে করতে হবে। ওকে, দেন এটা 2 মিটার, এটা কেটে গেল, আনসার তাহলে এটাই তো থাকছে, তাই না? 1.6 স্যার ওটাই আছে, ওহম মিটার। ওটাই থাকছে। চলো নেক্সট হচ্ছে দ্য এসআই ইউনিট অফ কন্ডাক্টিভিটি ইজ, এসআই ইউনিট অফ কন্ডাক্টিভিটি কি হবে? রেজিস্টিভিটি, রেজিস্ট্যান্স রেজিস্টিভিটি, তাই না? মো পার মিটার স্যার,
মো পার মিটার, এটা অ্যাকচুয়ালি কন্ডাক্টিভিটিকে আমরা কি দিয়ে লিখি? এই 1/ρ 1 রেজিস্টিভিটি 1/g কন্ডাক্টিং। না না, দেখো এইভাবে মনে রাখবে, আর ইকুয়ালস টু 1/g। জিটা কি? এটা রেজিস্ট্যান্স হলে এটা কন্ডাক্টেন্স। কন্ডাক্টেন্স, লাস্টের উচ্চারণটা সেম হয়, লাস্টের উচ্চারণটা। এবার এটা আমাদের রেজিস্টিভিটি রো, রো ইকুয়ালস টু 1/সিগমা, সিগমাটা এটা কি? কন্ডাক্টিভিটি। এই কোশ্চেনটায় যা পাজেল করে ছেলেপেলেকে, দেখো আমি দেখাচ্ছি। এবার এই রো ইকুয়ালস টু আমরা তাহলে সরি সিগমা ইকুয়ালস টু 1/রো লিখতে পারি। এবার এই রো এর ইউনিট কি বলো তো? ওহম মিটার। তাহলে 1/ওহম মিটার, এটার কতগুলো ইউনিট হবে দেখো? 1/ওহম মানে সিমেন্স না? একদম স্যার, সিমেন্স হয়। সিমেন্স পার মিটার হতে পারে, মো পার মিটার হতে পারে, মো পার মিটার হতে পারে, সিমেন্স মিটার ইনভার্স হতে পারে, মিটার ইনভার্স, মো মিটার ইনভার্স হতে পারে, ওহম ইনভার্স মিটার হতে পারে। হ্যাঁ ওহম ইনভার্স মিটার ইনভার্স হতে পারে। ঠিক আছে, এবার এই ধরনেরই চারটে দেখবে তোমাদেরকে, ধরো প্রশ্নে, আমি তো প্রচুর কোশ্চেন ঘাঁটি, এই ধরনেরই চারটে দিল, জাস্ট কনফিউজ হয়ে যাবে, খুব ভালো করে দেখবে। ধরো তোমাকে এরকম এমন অপশান দিল, এবার এইখানে পার মিটার না দিয়ে সিমেন্স মিটার দিয়ে দিল, মো মিটার দিয়ে দিল, এরকম চারটে অপশান যে কোনো একটা হবে, কিন্তু দেখে বসাতে হবে, ঠিক আছে? আর কিছু না। নেক্সট, তাহলে এটা আমাদের কি হবে? মো পার, ও সরি এটা মো পার মিটার। The value of temperature coefficient depend upon, কিসের উপর ডিপেন্ড করে temperature coefficient? Length of material, cross স্যার ওই section, ম্যাটেরিয়াল, nature, ম্যাটেরিয়াল, হ্যাঁ nature nature of of the material. material and temperature। আর কোনো অপশন নেই, ঠিকই আছে, nature of the material এই হবে। A copper wire of a resistance R0 is stretched till its length is increased n time of its original length. Its resistance now will be, কি হবে? এটা কালকেই বলেছিলেন n স্কয়ার। হ্যাঁ এটা তো বললাম কালকে ক্লাস। The resistivity of a material দেয়া আছে, what will be the resistance of hollow pipe? hollow pipe এর রেজিস্ট্যান্স কি হবে? তারাও এখানে কি বলেছে আবার? The material of the length of attometer and having a inner and outer radius of atto respectively. The resistivity of a material, resistivity দেয়া আছে, ভালো কথা। স্যার একই হবে, খালি ওই পাই স্কয়ার r1 স্কয়ার মাইনাস পাই r2 স্কয়ার। হ্যাঁ এইখানে একটা হলো পাইপ বলেছে, এখানে কিছুই না, এই জায়গাটা এইটুকুটার বের করতে হবে, বাকি এই ভেতরটাকে মাইনাস করে দিতে হবে, তাই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে কিভাবে করব? ওটাকে প্রথমে মিটারে নিয়ে যেতে হবে সেমি থেকে। দেন তাহলে ওই ডেটাটা আগে লিখে নিই, বারবার ভুলে যাচ্ছি। The resistivity of a material is, রো দেয়া আছে 2 into 10 to the power minus 8 ওহম মিটার। What will be the resistance of hollow pipe? আমাকে রেজিস্ট্যান্স বের করতে বলেছে। The material length 1 মিটার দেয়া আছে, আর and having a inner and outer radius, তাহলে ইনার রেডিয়াস এটাকে r1 যদি ধরি তাহলে 10 সেন্টিমিটার হবে, আর r2 কত হবে? 20 সেন্টিমিটার। তাহলে এবার যখন আমরা এটার যখন আমি r বের করব, r ইকুয়ালস টু রো তো দেয়া আছে, রো ইন্টু এল, এলও দেয়া আছে, এ এরিয়া করার সময় পাই,
এই জায়গাটায় কি শুধু রেডিয়াসটাকে মাইনাস করে দিলে হয়ে যাবে পাই আর স্কোয়ার? কি বলছো? হ্যাঁ স্যার, স্কোয়ার মাইনাস করতে হবে, স্কোয়ার। হ্যাঁ, R1 স্কোয়ার মাইনাস R2 স্কোয়ার, মানে ইনার রেডিয়াস স্কোয়ার মাইনাস হ্যাঁ, আর আউটার রেডিয়াস মাইনাস ইনার রেডিয়াস, এটা ব্যাস ব্যাস, ডিফারেন্স আর কি। এটা করলেই হয়ে যাবে। ঠিক আছে, ওকে চলো নেক্সট। ক্যালকুলেশনগুলো একটু করবে বাড়িতে। A pipe of aluminium and germanium are cooled from T1K to T2K. The resistance of কি হবে? অ্যালুমিনিয়াম এর মেটাল, হ্যাঁ, তাহলে যদি টেম্পারেচার অ্যালুমিনিয়ামের কমিয়ে দেওয়া হয় তাহলে ডিক্রিজ করবে অ্যালুমিনিয়াম, আর এটাতে ইনক্রিজ করবে। একদম। তাহলে অ্যালুমিনিয়াম হচ্ছে মেটাল, তাহলে অ্যালুমিনিয়ামের যদি আমি এই যে এটা কোল্ড করা হচ্ছে, না না দেখো দেখো একদম কোশ্চেনটা ভালো করে বোঝো। অ্যালুমিনিয়াম মেটাল, খুব ভালো কথা। এখানে কি হচ্ছে, আর কোল্ড ফ্রম, এটা কিন্তু ঠান্ডা করা হচ্ছে, মানে এখানে টেম্পারেচার কি রিডিউস হচ্ছে না? হ্যাঁ স্যার, সেটা না বলছি। হ্যাঁ, এই জায়গাটা ভালো করে পড়তে হবে। তাহলে টেম্পারেচার কমছে, তাহলে টেম্পারেচার কমলে অ্যালুমিনিয়ামের রেজিস্ট্যান্স কি হবে? কমবে। অ্যালুমিনিয়াম ডিক্রিজেস। জার্মেনিয়াম কি নেগেটিভ টেম্পারেচার কোফিশিয়েন্ট, এটা হচ্ছে তোমার সেমিকন্ডাক্টর, তাহলে এর নেগেটিভ টেম্পারেচার মানে এটা ঠান্ডা হলে রেজিস্ট্যান্স বেড়ে যায়, তাহলে দ্যাট অফ জার্মেনিয়াম ইনক্রিজেস। বুঝতে পারলে কোশ্চেনটা? স্যার ভুল করার সম্ভাবনা থাকে খুব, প্রচুর প্রচুর সম্ভাবনা। এই কথাটা খুব ভালো করে ফলো করতে হবে, আর কিছু না। আমরা নর্মালি কি ভাবি বলো তো, আমরা একটা কনসেপ্ট পড়ে এসেছি যে T1 থেকে টেম্পারেচার T2 তে যাওয়া মানে ইনক্রিজ হচ্ছে, তাই না? এই কনসেপ্টটা আমাদের ব্যাক অফ দ্য মাইন্ড ঘোরে। চলো নেক্সট। A 0 Kelvin germanium behave as ইনসুলেটর। 0 কেলভিন জার্মেনিয়াম কেমন বিহেভ করবে? ইনসুলেটর। ইনসুলেটরের মতো বিহেভ করবে, মানে ঠান্ডা তোমার কি বলে, হাই রেজিস্ট্যান্সের মতো বিহেভ করবে, তাই না? ম্যাক্সিমাম রেজিস্ট্যান্স। দ্য এক্সাম্পল অফ নন ওহমিক রেজিস্ট্যান্স ইজ, কি হবে বলো? কার্বন। কার্বন রেজিস্ট্যান্স। স্যার কার্বন কি স্যার ওহমের সূত্র মেনে চলে না? কার্বন তো মেটাল নয়, আচ্ছা, তাহলে ওহমের সূত্র মানবে না তো, তাই না? ঠিক আছে। হ্যাঁ। A copper wire is stretched so that its length is increased by 0.1%. The change in its resistance is, বলো। ওই যে স্ট্রেচের কনসেপ্ট আবার আসলো, তাহলে স্ট্রেচড কত, লেন্থ ইজ ইনক্রিজ বাই 0.1, তাহলে R2 ইকুয়ালস টু আমরা পড়েছি n স্কোয়ার ইন্টু R1, এটা দিয়ে হবে কি বলো? না, হবে না। কি করতে হবে তাহলে? পার্সেন্টেজ ইনক্রিজের ক্ষেত্রে কি করবে? লক নিয়ে পার্সিয়াল ডিফারেন্সিয়েশন করলে বেরিয়ে যাবে। ওবারে, এছাড়া স্যার আপনি L1 সমান 100 এরকম ধরে করতে হবে, তাহলে যখন ডেটা ধরে। হ্যাঁ, অ্যাকচুয়ালি লক নিয়ে স্যার করলে তাড়াতাড়ি হয়ে যায় ওটা। কেমন বলছো একটু বলো তো শুনি আমি। না আচ্ছা স্যার বলছি স্যার, R ইজ ইকুয়াল টু রো এল স্কোয়ার বাই ভি। যদি লক নেন তাহলে লক প্রথমে R1 ধরবো, তাই তো? না আমি লগ নিয়েই বলছি, R1 এমনি R ইজ ইকুয়াল টু রো এল স্কোয়ার বাই ভি। রো এল স্কোয়ার বাই, মানে আমি উপর নিচে এল দিয়ে গুণ করলাম, ভলিউমটা কনস্ট্যান্ট করে নিলাম। ওকে, রো এল বাই এ থাকে তো, আমি উপর নিচে এল দিয়ে গুণ করে তাহলে আমি ভলিউমটা কনস্ট্যান্ট করে নিলাম। এবার যদি আমি এক মিনিট সবাইকে তো বুঝতে হবে, রো এল বাই এ থাকে, এবার তুমি বলছো লেন্থ ইনটু এরিয়া গুণ করলে আমাদের এটা ভলিউম হয়ে যাবে, তাই না? না, আমি লেন উপরেও লেন দিয়ে গুণ করছি, নিচেও লেন দিয়ে গুণ করছি।
ওকে ওকে, তাহলে নিচে ভলিউমটাকে কনস্ট্যান্ট করছো, তাহলে এল স্কোয়ার হুম। ইন্টু এটাকে ভি করে দিচ্ছ, তাই না? ভি ভি, হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, তাহলে ওপর নিচে আমরা এল দিয়ে গুণ করলাম, দিয়ে এটা ভলিউম হয়ে গেল, রাইট? দেন এবার লগ নিলাম বোথ সাইডে। লগ বোথ সাইড লগ, তাহলে হ্যাঁ, লগ আর হ্যাঁ সমান লগ রো বাই ভি, রো, রো বাই ভি, রো বাই ভি যেহেতু দুটোই কনস্ট্যান্ট, কনস্ট্যান্টটাকে আমি এক ধারে করলাম রো বাই ভি। হ্যাঁ আর দিয়ে আর যদি লগের নিয়ম মাল্টিপ্লাই থাকলে প্লাস হয়, প্লাস টু। দাঁড়াও দাঁড়াও, এবার আমি একবারে আগে এটা নেই, একবারে স্টেপ হ্যাঁ জাম্প করলে সমস্যা হয়। এবার তুমি বলছো রোটা তো কনস্ট্যান্ট, ভলিউমও কনস্ট্যান্ট, বাইরে হ্যাঁ, কনস্ট্যান্ট বাইরে নিয়ে নেবে নাকি? লগ রো বাই ভি, লগ, কনস্ট্যান্ট টার্ম তো লগের কনস্ট্যান্ট টার্ম তো স্যার জিরো হয় না হ্যাঁ ডিফারেন্সিয়েশন করলে। হ্যাঁ একদম, তাহলে রো বাই ভি ইন্টু এল স্কোয়ার, ইন হ্যাঁ ইন্টু এল স্কোয়ার দিয়ে এটাকে আমরা লগ কনস্ট্যান্ট প্লাস প্লাস লগ লগ এল এল স্কোয়ার। স্কোয়ার। ওকে নাইস। এবার পার্সিয়াল ডিফারেন্সিয়েশন করুন। তাহলে এইটা আমাদের কনস্ট্যান্ট, লগ কনস্ট্যান্ট মানে জিরো হয়ে গেল। এবার হ্যাঁ, ওকে, এবার এবার পার্সিয়াল ডিফারেন্সিয়েশন করলে স্যার কার রেসপেক্টে করছো ডিফারেন্সিয়েশন? পার্সিয়াল ডিফারেন্সিয়েশন স্যার আর এর আর আর এর রেসপেক্টে, ওকে, কারো একটা রেসপেক্টে তো করতে হবে। হ্যাঁ, ডিআর বাই আর হয়ে যাবে তাহলে, ডেল্টা আর বাই আর, তাহলে 1 বাই আর ডেল্টা হ্যাঁ আর বাই আর, ইন্টু ডিআর। হ্যাঁ 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 দাঁড়াও, ডেল আর বাই, ও 1 বাই আর ইন্টু ডেল্টা আর, আর ডেল আর বাই আর না স্যার, হ্যাঁ ব্যাস ইকুয়াল টু, ওটা কনস্ট্যান্ট ছিল জিরো হয়ে গেল যেহেতু। হ্যাঁ 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 আর এটা হচ্ছে স্যার মানে এল এর রেসপেক্টে করছি এক্স্যাক্টলি একদম। হ্যাঁ, টু ডিএলএল বাই এল, এটা টুটা আগে চলে যাবে, লগের এইটা টুটা আগে চলে যাবে। হ্যাঁ হ্যাঁ, টু ডিএলএল বাই এল, স্যার এলটা থাকবে না, শুধু টুটা আগে যাবে স্যার। ওকে, না না যেহেতু পাওয়ারে আছে স্যার, ওটা পাওয়ারটা ও আগে চলে যায়। তুমি একবারে বুঝতে পেরেছি, তাহলে এটাকে আগে নিয়ে চলে আসছো দুইটাকে। হ্যাঁ, দুইটাকে আগে নিয়ে চলে আসছি। স্টেপ জাম্প করলে বলতে হবে তো, দাঁড়াও, কারণ সবাইকে বোঝার একটা ব্যাপার আছে। এবার এটা 2, এটা 2 হলো, দেন 1 বাই এল ইন্টু ইন্টু ডিএলএল। হ্যাঁ ঠিক আছে, দেন এবার স্যার এবার দেখুন ডিআর বাই আর আপনাকে বলে দিয়েছে, ডিএলএল বাই এল বলে দিয়েছে চেঞ্জ ইন লেন্থ, ডিএলএল বাই এল মানে তো চেঞ্জ ইন লেন্থ, হ্যাঁ হ্যাঁ ওটা 1% বলে দিয়েছে, তাহলে 2 ইন্টু 1%। এটা এটা ডিএলটাকে 1% না, ওরা বলেছে 0.1। ডিএলএল বাই এলটাকে বলেছে, দেখুন চেঞ্জ ইন লেন্থ, তার মানেই তো ওটা হ্যাঁ 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 চেঞ্জ ইন লেন্থ করছি আমি। আর তাহলে 2 ইন্টু 1%, তাহলে ডিআর বাই আর সমান 2 ইন্টু 1% করলে 0.2% হয়। মানে ডিআর বাই আরটা জানতে চাই, ডেল বাই আরটাকে ওরা জানতে চাইছে আর কি। ডেল এল বাই ডেল আর বাই ডেল এল, ডেল এল বাই এলটা স্যার দিয়ে দিয়েছে ওটা। ডেল এল বাই এলটা দিয়ে দিয়েছে বলছো? হ্যাঁ, ওই চেঞ্জ ইন দেখুন, এই যে বলেছে যে ওটা চেঞ্জ ইনক্রিজ ইন বাই, লেন্থ, তো এইটাই তো চেঞ্জ ইন লেন্থ। এই তো স্যার মানে কারো রেসপেক্টিভ স্যার, মানে অরিজিনাল লেন্থের সঙ্গে চেঞ্জ ইন লেন্থটা বলে দিয়েছে 1% ইনক্রিজ। হ্যাঁ হ্যাঁ 1.1% ইনক্রিজ একদম। হ্যাঁ, অরিজিনালের সঙ্গে তাহলে ওই টোটালটাই স্যার 1% বলে দিয়েছে। আর ওরা বলছে যে তাহলে চেঞ্জ ইন রেজিস্ট্যান্সটা কত হবে, অরিজিনালের সঙ্গে অরিজিনাল রেসপেক্টে চেঞ্জ ইন রেজিস্ট্যান্সটা কত হবে। কত হবে, তাহলে বুঝতে পেরেছি এবার, তাহলে 2 ইন্টু 0.1 করলে এটা 0.2 আসছে, তাই তো? হ্যাঁ, এইটা 2%, এটা হবে। Exactly, মানে এই যে ব্যাপারটা ডেল আর বাই আর ইকুয়ালস টু 2 ইন্টু ডেল এল বাই এল। বাহ, খুব সুন্দর তো জিনিসটা, আমি জানতাম না এরকম করে। আচ্ছা, এটা ডেল এল বাই এল, হ্যাঁ, এই যে পরিবর্তন লেন্থের পরিবর্তনটা 2 দিয়ে গুণ করলে আমি রেজিস্ট্যান্সের পরিবর্তনটা পেয়ে যাচ্ছি, তাই তো? হ্যাঁ স্যার, এটা করলে ইজি হয়ে যাবে। নাহলে আপনি ওই ধরতে পারেন লেট L1 ইজিক্যাল টু 100, L2 ইজিক্যাল টু 100 প্লাস ওই পয়েন্ট মানে কত পার্সেন্ট ইনক্রিজ হচ্ছে, হ্যাঁ তাহলে আমি অনেক বড় করেই করি, ওটা লেন্দি হয়ে যাবে স্যার। অনেক ওটাও আমি করেছি, দুটো পদ্ধতি আমি করেছি, ব্যাংক পড়ে সলভ করেছি। ওকে, চলো নেক্সট।
if a electric current is passes through a nerve, the man কি হবে গো, নার্ভের মধ্যে দিয়ে যদি যায়, আমি প্রথমে বিকাম ইনসেসিভ পেন ভেবেছিলাম, কিন্তু দেখলাম না স্যার। কি দিয়েছে? বিকাম টু হুইপ। হুইপ উইপ মানে স্যার? হুইপ মানে তো জানি না। বিকাম টু উইপ মানে কান্না মনে হয়। কান্না, এগুলো স্যার ভুলভাল, ইংরেজিতে আমি খুব একটা শক্তিশালী না। ভুলভাল এগুলো কোশ্চেন, ছাড়ো অন্য কোশ্চেন। আজও বেড়া কোশ্চেন দিয়েছি। স্যার একদম ডাইরেক্ট অপশন ডেট দিয়ে দিত। সেটাই, হ্যাঁ মনেই তো যাবে, আবার কি। ঠিক আছে চলো, which one of the following is the best conductor of electricity? হবে সিলভার। 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 গোল্ড হবে না? না না স্যার সিলভারই হবে। স্যার গোল্ড হবে? না না না, সিলভারই হবে, ঠিকই সিলভার। সিলভার সিলভার। না টেম্পারেচার অনেকে এটা গোল্ড করে দেয় ভাবে, কারণ কপারের থেকে ভালো সিলভার, আর সিলভারের থেকে ভালো ভাবে যে গোল্ড হয়ে যাবে, হয়তো কোন ব্যাপার থাকে না। না হ্যাঁ, দ্য টেম্পারেচার কোফিসিয়েন্ট অফ রেজিস্ট্যান্স অফ ওয়্যার এত পার ডিগ্রি সেলসিয়াস অ্যাট 300 Kelvin, its resistance is 1 ohm, the resistance of the wire will be 2 ohm at, কি হবে? স্যার এখানে টেম্পারেচার জানতে চেয়েছে, রেজিস্ট্যান্স দিয়ে দিয়েছে। হ্যাঁ এটা স্যার ওই স্যার R2 R1 into 1 plus alpha T2 minus T1। হ্যাঁ, R1 minus R0 by R0 into T। তাহলে এটা আমাদের ফাইনাল রেজিস্ট্যান্স, এটা ইনিশিয়াল রেজিস্ট্যান্স। তাহলে কি হবে? এই আলফা জিরোর ভ্যালু দেয়া আছে তাই না, পার ডিগ্রি সেলসিয়াস অ্যাট 300 Kelvin, ইটস রেজিস্ট্যান্স এত, দ্য রেজিস্ট্যান্স অফ ওয়্যার উইল বি দ্য টেম্পারেচার কোফিসিয়েন্ট অফ রেজিস্ট্যান্স। তাহলে বের করতে বলেছে কি কোনটা, R0 নাকি? এইটা একটু প্রথমে স্যার আমি বুঝতে পারিনি এটা বের করতে হবে কি, তারপরে দেখলাম যে এটা T2 টা বের করতে বলেছে। স্যার ব্যাপারটা হচ্ছে ওখানে টি তো লিখছি স্যার, টি2 মানে হচ্ছে টি2 মাইনাস টি1। হ্যাঁ, T2 minus T1 একদম। হ্যাঁ স্যার টি1 টা দিয়ে দিয়েছে, এবার টি2 টা বার করতে হবে। ওকে ওকে, T2 টা বের করতে। আপনি যেরকম করেছেন আমি ওটা প্রথমে এরকমই করেছিলাম, কিন্তু অ্যান্সার মিলেনি, তারপরে দেখলাম স্যার T2 টা বার করতে দিয়েছে। কোশ্চেনটা একটা একটু যে মিস্টেক আছে। তাহলে T2 টা যদি বের করতে হয়, তাহলে তো এটা ফর্মুলাটা এটা লাগালে আসছে, এই ফর্মুলাটা লাগিয়ে নাকি এটাকে ইয়ে করছো? হ্যাঁ স্যার হয়ে যাবে। তাহলে এদিকে T2, তাহলে এখানে আমি T2 মাইনাস T1 করছি, এটা ইকুয়ালস টু R1 মাইনাস R2, এটা আমাদের 2 মাইনাস 1 বাই R0 হচ্ছে 1 ইন্টু আলফা জিরোর ভ্যালু হচ্ছে কত, 0.00125 পার ডিগ্রি সেলসিয়াস। তাহলে এখানে আমাদের স্যার টি1 300 দিয়েছে। T1 দেয়া আছে এখানে 300, তাহলে এটা আবার এদিকে গিয়ে যোগ হয়ে যাবে তাই তো? হ্যাঁ স্যার ওইটার ভ্যালু আসবে 800। এটা কত আসছে 1 বাই এই পয়েন্টটা 800 আসবে স্যার 800। ওকে 800, আর এটা যোগ হয়ে গেলে 300, তাহলে 1100 কেলভিন তাই তো? কোশ্চেনটা কিন্তু একটু ভালোই তো দিয়েছে, মানে কোশ্চেনটা পড়ে বোঝাটা। টেম্পারেচার কোফিসিয়েন্ট অফ রেজিস্ট্যান্স অফ আ ওয়্যার এত পার ডিগ্রি সেলসিয়াস অ্যাট এত কেলভিন, ইটস রেজিস্ট্যান্স এত, দ্য রেজিস্ট্যান্স অফ দ্য ওয়্যার উইল বি এত। স্যার মানে বলতে চাইছে টি1 রেজিস্ট্যান্স কোএফিশিয়েন্ট যদি টি1 টেম্পারেচারে যদি 1 ওহম থাকে, তাহলে কত ডিগ্রি টেম্পারেচারে 2 ওহম? কত ডিগ্রি টেম্পারেচারে ওটা 2 ওহম হবে। বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। কোশ্চেন রিড করে বোঝাটাও একটা কিন্তু পরীক্ষা। এই কোশ্চেনটা স্যার বোঝাটা খুব প্রথমে হয়ে যাচ্ছিল কোশ্চেনটা। অ্যাম্পিয়ার আওয়ার ইজ দ্য ইউনিট অফ, কি হবে? এনার্জি স্যার। একদম, এনার্জি ইকুয়ালস টু পাওয়ার ইনটু টাইম। সরি ভুল বললাম, হ্যাঁ এনার্জি ইকুয়ালস টু পাওয়ার ইনটু টাইম। আর এখানে তাহলে অ্যাম্পিয়ার আওয়ারটা ওরা কি বলছে, এনার্জি।
এনার্জি স্যার বলবে এনার্জি স্যার গল্প আছে স্যার এখানে একটা। কি বলো? স্যার গল্পটা হচ্ছে যখন আমরা ডিসি তে মেজারমেন্ট করি না এনার্জি, হ্যাঁ তখন অ্যাম্পিয়ার আওয়ারে করি, যখন হ্যাঁ এসি তে করি তখন ওয়াট আওয়ারে করি। ওয়াট আওয়ারে করি, একদম বুঝতে পেরেছি। কিন্তু অ্যাম্পিয়ার আওয়ার ইজ দ্য ইউনিট অফ, অ্যাম্পিয়ার আওয়ার ইজ দ্য ইউনিট অফ মানে এই ব্যাটারির ক্ষেত্রে যেটা আর কি, ব্যাটারির ক্ষেত্রে। মানে ব্যাটারির ক্ষেত্রে অ্যাম্পিয়ার আওয়ার করা। এখান থেকে DC এখানে কি এমএএইচ করি আমরা, তাই না? হুম হুম, ডিসিতে ওটাই তো স্যার কথাটাই না, হ্যাঁ ডিসিতে আমরা ওটাই ও বললো তো। হ্যাঁ এনার্জি ক্যালকুলেট। জানি না স্যার এখানে অ্যান্সার কি নিয়েছে, এখানে হতে পারে নিতে পারে। কি কোয়ান্টিটি অফ ইলেকট্রিসিটি? হ্যাঁ হতেও পারে স্যার, কারণ ওই কিউ ইজ ইকুয়াল টু আইটি ওখান থেকেও করতে পারে এরা। আমি ওটাই ভাবো কিউ ইজিক্যাল টু আইটি, অ্যাকচুয়ালি স্যার এনার্জি মেজার করে অ্যাম্পিয়ার আওয়ার। আই ইজিক্যাল টু কিউ আইটি। দেখো এটা অ্যাকচুয়ালি ঠিকই বলেছো, এটা এনার্জি ম্যাটার করে, কতটা এনার্জি স্টোর আছে ব্যাটারিতে। অ্যাম্পিয়ার আওয়ার দিয়ে আমরা তো ওটাই মেজার করি। আমি এটা স্যার শিওর নই, আমি এই জন্য স্যার বললাম না, এটা জানি না। এনার্জি অ্যান্সার আছে বোধহয়, এনার্জি হবে। ঠিক আছে, একবার দেখতে হবে, আর একবার কোনো দেখুন অসুবিধা স্যার, নেই। দেখুন অ্যান্সারটা দেখুন। 46 46 এর 1 কোয়ান্টিটি অফ ইলেকট্রিসিটি। রে ওয়ান করেছে এখানে। কোয়ান্টিটি অফ ইলেকট্রিসিটি মানে মানে কতটা এখানে স্যার ওই সিম্পল ইলেকট্রিক্যাল বেসিক ইলেকট্রিক্যাল কনসেপ্টে করেছে। বেসিক ইলেকট্রিক্যাল কনসেপ্টে করেছে। হ্যাঁ বুঝতে পেরেছি। I equals to Q by T অ্যাম্পিয়ার আওয়ার। কিন্তু স্যার এখানে যদি আবার বলে দিত যে অ্যাম্পিয়ার আওয়ার ইজ দ্য ইউনিট অফ, তখন কি করতাম? ওটাই তো দেওয়া আছে, অ্যাম্পিয়ার আওয়ার ইজ দ্য ইউনিট অফ। ও আচ্ছা, সরি স্যার, হ্যাঁ ঠিকই ঠিকই ঠিক আছে, হয়তো ভুল করার সম্ভাবনা থাকবে আমাদের অনেকে কোশ্চিনটাই। হ্যাঁ কোয়ান্টিটি অফ ইলেকট্রিসিটি, ভালো কোশ্চেন। The resistance of a conductor is 5 ohm at 50 degree Celsius and 6 ohm at 100 degree. What is its resistance at 0 degree? এটা তো সোজা কোশ্চেন হবে। এটা পারবে সবাই, বলো। কিছু না, গ্রাফ আঁকলেই তো হয়ে যায়। আমি স্যার অন্য হয়ে করেছিলাম, একটু গ্রাফ গ্রাফ আঁকলে সব থেকে সোজা। এইদিকে আমরা কি রাখি, রেজিস্ট্যান্স, আর এদিকে ধরো টেম্পারেচার রাখলাম, তিনটে দাগ টানলে 0, টেম্পারেচার কি কি আছে এখানে, তারপরে 50 দিলে তাহলে তোমার কি ছিল, দেখো পরিবর্তন কি হচ্ছে, 50 থেকে যখন 100-তে যাচ্ছে 1 ওহমের পরিবর্তন হচ্ছে, তাই না? তাহলে 50 থেকে 0-তে গেলে 1 ওহমেরই পরিবর্তন হবে। সিম্পল, গ্রাফ থ্রু। কথাটা বুঝলে? 50 ডিগ্রি সেলসিয়াসের পরিবর্তনে ওহমিক কোয়ান্টিটি কতটা চেঞ্জ হচ্ছে? 1 ওহম। কিন্তু স্যার এটা 4 ওহম অ্যান্সার আছে। হ্যাঁ তো ঠিকই তো বললাম, 4 ওহমই তো হবে। আচ্ছা, ব্যাপারটা বুঝোনি আমি কি বললাম? না স্যার। দেখো যখন 50 থেকে 100-তে যাচ্ছে টেম্পারেচার, তখন রেজিস্ট্যান্স কোথা থেকে কোথায় যাচ্ছে? 5 থেকে 6 যাচ্ছে না? হ্যাঁ, তাহলে রেজিস্ট্যান্সের পরিবর্তন মানে টেম্পারেচারের পরিবর্তন 100 মাইনাস 50 মানে 50, তখন রেজিস্ট্যান্সের পরিবর্তন 6 মাইনাস 5 মানে 1। তার মানে প্রতি 50 ডিগ্রি সেলসিয়াস পরিবর্তনের জন্য রেজিস্ট্যান্সের পরিবর্তন 1 ওহম করে হয়। ব্যাস, তাহলে 50 থেকে 0-তে মানে 50 থেকে যদি 0-তে 5 ওহম ছিল তাহলে 4 ওহম। হ্যাঁ স্যার ঠিক বুঝতে পেরেছি। বুঝতে পেরেছো? একদম জাস্ট সিম্পল জিনিস। আমি এটা বড় করে করি, ঠিক আছে। হ্যাঁ, গ্রাফিক্যাল মেথড। শো দ্য টেম্পারেচার, এই অঙ্কটা কালকে করিয়েছিলাম তোমাদের।
show the temperature resistance graph of conductor, the value of alpha 0 is, এটাও করেছিলেন। হ্যাঁ এটা করেছি। এটা করে দিয়েছি। এই তারপরেরটা কি হবে বলো তো? এটাই তো সেটাও কিছুই না, এটা এইখানে আমরা আলফা 0 যেরকম বের করি, কি থাকে এখানে তোমার R1 মাইনাস R0 বাই R0 ইন্টু টি, এরকমই আলফা 50 যখন বের করবে এইটা কি হবে, আলফা 50টা এটা আমাদের এইখানে 0 আছে মানে এখানেও 0 আছে, তাহলে এইখানেও 0 আছে, তাহলে এইটা আমাদের কি হয়ে যাচ্ছে, এই পরিবর্তনটা রেজিস্ট্যান্সের পরিবর্তনটা ওটাই থাকবে, শুধু এই R0টা আমাদের R50 হয়ে যাবে, বুঝলে না? R50 এটা আমাদের R50, তার মানে এইখানে যেটা ইনিশিয়াল রেজিস্ট্যান্স নিই সেটা আমাদের ফাইনাল রেজিস্ট্যান্সটাকে এখানে নিচে নিতে হবে, এখানে 50 নিতে হবে, মানে এরকম হবে উপরে 10 বাই টেম্পারেচার পরিবর্তন কত হচ্ছে 50, হ্যাঁ, আর হচ্ছে তোমার R50 মানে 50 হবে তাই। আর উপরের এই অঙ্কটা, এই যে প্রথমের অঙ্কটা, উপরে আমাদের 10 আর আলফা 0 মানে ইনিশিয়াল রেজিস্ট্যান্স মানে 40 ইন্টু টেম্পারেচার পরিবর্তন 50, এখানে নিচে 40 ছিল, এখানে 50 হচ্ছে, কারণ আলফাটাকে আমরা 50 থেকে স্টার্ট করব। কালকে করিয়েছি এটা, এই অঙ্কটাও কালকে করালাম, এই অঙ্কটা 1/30, এটা অনেকে স্লোপ দিয়ে করে, ঠিক আছে? আর যদি স্লোপের কনসেপ্টটা ভুলে যাও, স্লোপ অফ টেম্পারেচার বাই রেজিস্ট্যান্স গ্রাফ এইভাবেও করা যায়, বা যেটা নর্মাল প্রসেস সেই প্রসেসে করলে আমার মতে বেটার, তাহলে যে কোনো অঙ্ক দেখ ভুল হবে না, ঠিক আছে? নর্মাল প্রসেস যেটা আমাদের এইখানকার টোটাল রেজিস্ট্যান্সটা আমরা আগে বের করে নেব, এটা 30 হলে এখানকার রেজিস্ট্যান্সটাও বের করে নেব, এখানকার রেজিস্ট্যান্স বের করার নিয়ম, এখানে ভূমি দেয়া আছে মানে বেস দেয়া আছে, তাহলে আমরা এখানকার বেস জানি, তাহলে tan 45 করলে এখান থেকে আমাদের হাইটটা বেরিয়ে যাবে, তাহলে এই হাইট আর এই হাইটকে যোগ করলে টোটাল হাইটটা পেয়ে গেলাম, তাহলে 0 ডিগ্রিতে 30 ওহম, 40 ডিগ্রিতে যতটা আসবে, এটা 70 হচ্ছিল কালকে, সরি 70 ওহম, এবার 70 মাইনাস 30, তাহলে ফাইনাল রেজিস্ট্যান্স 70 মাইনাস 30 ডিভাইডেড বাই ইনিশিয়াল রেজিস্ট্যান্স 30 ইন্টু টেম্পারেচারের পরিবর্তন 0 মাইনাস 40, তাহলে 40/30 ইন্টু 40 মানে 1/30 পার, ঠিক আছে? আচ্ছা ওকে, ঠিক আছে, থাক আজকে এই পর্যন্ত, নেক্সট দিন বাকি এগুলো সলভ করবে। আরেকটা কথা আমি প্রতিদিনই বলছি, ব্যাপারটা সবাই সলভ করবে, আর কোনো কিছু না পারলে গ্রুপে অবশ্যই দেবে, ঠিক আছে? যে কোশ্চেনটা পারলে না, আর সেকেন্ড হচ্ছে বাকিগুলো সলভ করবে, যে যেটা পারবে না একটু নিজেরা ডিসকাশন করবে, সব কোশ্চেন তো আর আমার পক্ষে পসিবল না। এবার কালকে আমরা তাহলে নেটওয়ার্ক থিওরিতে আমি যাব, মানে নেক্সট ডিপিপিটা কালকে সলভ করাবো, হ্যাঁ, ডিসি সার্কিট, এটা খুব ইম্পর্টেন্ট আছে। হ্যাঁ বলো বলো। স্যার বলছি ওই বাংলার যে পিডিএফটা দিয়েছেন আজকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্যার ওটার অ্যানসারটা দেওয়া হয়নি, অ্যানসারটা না দিলে আমাদের অসুবিধা হচ্ছে। আনসার মানে ওই ম্যাম তোমাদের আনসার বলে দেয়নি? স্যার বলে তো দিয়েছে, কিন্তু তখন পিডিএফ এ অ্যানসার থাকবে বলে আমরা অত ইয়ে করিনি, লিখিনি। ওহো, ঠিক আছে, আমি তাহলে মানে কি বলবো এটাই তো, মানে উনিও হয়তো ডিলিট করে দিয়েছে, ওনাকে কি বলবো যে পিডিএফ এ শুধু একটা করে টিক মার্ক দিয়ে দিতে রাইট আনসারগুলোকে? হ্যাঁ স্যার, হ্যাঁ ঠিক আছে, আর নেক্সট দিন ক্লাসের ইনিশিয়াল মানে শুরু হওয়ার সঙ্গে সঙ্গে ম্যামকে বলে দেবে যে ম্যাম আপনি যেটাতে লিখছেন সেটাই আমাদেরকে দেবেন, ঠিক আছে? হ্যাঁ স্যার। আর একটা জিনিস স্যার, যত তাড়াতাড়ি সম্ভব স্যার মাইক্রো প্রসেসর আর মাইক্রো কন্ট্রোলারটার ক্লাসটা একটু তাড়াতাড়ি পেলে ভালো হতো। ওকে ওকে, ঠিক আছে, তাহলে আমি প্রীতম স্যারকে বলছি। প্রীতম স্যার এই উইকে তোমাদের কম্পিউটারের ক্লাসটা নেবে, দেন আমি স্যারকে বলছি তাহলে নিয়ে নিতে, ঠিক আছে? স্যার স্যারকে বলবেন যে শুধুমাত্র এই ডিসিএল এক্সাম জন্য যতটা মাইক্রো প্রসেসর মাইক্রো হ্যাঁ হ্যাঁ কন্ট্রোলার। হ্যাঁ হ্যাঁ, সে আমি বলে দেবো, কতটুকু পড়াতে হবে সেটা আমি বলে দেবো, ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ওকে। বলছি স্যার, হ্যাঁ, বলছি স্যার ইংলিশের যে কালকে মানে ভিডিওটা, ওটা তো স্যার